বিশ্বকে বদলাতে দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বললেন প্রধান উপদেষ্টা। উপার্জন ও মানুষের কল্যাণে বিনিয়োগের আহ্বান। Today it makes me very happy that we can gather together and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another. আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। আগের বারের চেয়ে কমেছে প্রায় 1 লাখ। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি দখলে শাহবাগের আজিজ সুপার মার্কেট। হয়রানির অভিযোগ দোকান মালিকদের। ঠিকাদারি মেলে কোটেশনে লাগে না দরপত্র। কাজ শেষ না করেই মিলেছে অর্থ। অভিযোগের তীর রাজশাহী বিএমজির বিরুদ্ধে। অভিযোগের পাহাড় বরিশাল শেরে বাংলার মেডিকেলের বিরুদ্ধে। কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ সহ 75টি দেশের উপর থেকে 3 মাসের জন্য আরোপিত উচ্চ শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র। চীনের উপর 125% কর আরোপ। এবং পাকিস্তানের নারী ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ড ও বাংলাদেশ। জিততে মরিয়া নিগার সুলতানের দল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অর্থ উপার্জনের খুশির সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু করতে চাইলে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিশ্বকে পাল্টে দেওয়ার মতো দুর্দান্ত কিছু আইডিয়া বাংলাদেশের আছে। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা, শূন্য কার্বন নিঃসরণ বিশ্বের কোনো সরকার নয়, তা ব্যবসার মাধ্যমেই সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ শুধু দেশের জন্যই নয়, তা বিশ্বের জন্য হতে পারে বলে মনে করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার বাংলাদেশ বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিষ্ঠাতা কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন তিনি। স্বাধীনতা লাভের পর চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা দেশে ৭৪-এর দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি ঘটলেও ২০২৫ সাল পর্যন্ত এই স্বল্প সময়ের বাস্তবতা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। জানান, এদেশে করা কোনো বিনিয়োগ বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গ্রামীণ আমেরিকা। তাই এমন দুর্দান্ত আইডিয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America. Grameen America became annually about $2 billion a year. In the next 4 years, it will be $5 billion a year. It's growing very fast. নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। This ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happened in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে তৃতীয় প্রজন্মের তরুণরা যে কাজ করছে সেখানে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। We have to talk third generation a little bigger, boys and girls. Somehow in entrepreneurship in the past, women left out. We have some, but very few. But women are as creative as entrepreneurs as anybody else. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মৎস্য, কৃষি প্রক্রিয়াকরণ এবং হালাল মাংস রপ্তানি সহ বাংলাদেশের ক্রমবর্ধমান খাতগুলোতে
বৃহত্তর সহযোগিতা বিবেচনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলাইমের বৈঠকে তিনি আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশে কৌশলগত বিনিয়োগের সুযোগ, বিশেষ করে দেশের বন্দর এবং সরবরাহ অবকাঠামো নিয়ে আলোচনা করেন। ডিপি ওয়ার্ল্ডের প্রধান ইতিবাচক প্রক্রিয়া জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভিসা সুবিধা এবং সার্বিক সহায়তার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ব্যারোনেস উইন্টারটন দুই দেশের মধ্যে দীর্ঘ ও বিশ্বস্ত ইতিহাস স্মরণ করেন। বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। বুধবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডক্টর খলিলুর রহমানকে এই নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করে। গত বছরের 19 নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান ডক্টর খলিলুর রহমান। ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতাকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার মধ্যরাতে টিসিবি ভবনে জরুরি বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতাকে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার বাণিজ্য সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি। আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিএনপির সময় চাইবে বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অবিলম্বে জাতিসংঘে বিল এনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বজুড়ে প্রতিরোধ করে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি
এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এছাড়া জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধানসহ রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান দলটির অন্যতম এ নীতি নির্ধারক। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডে অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার জিরো টলারেন্সে থাকছেন নিয়ন্ত্রকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। এতে অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। সারা দেশে অনেকটাই প্রস্তুত 3,715টি কেন্দ্র। বসানো হয়েছে সিট প্ল্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন। বুধবার চট্টগ্রামের কেন্দ্রগুলোতে দেখা যায় শেষ সময়ের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ও ওএমআর শিট তৈরিতে ব্যস্ত শিক্ষকরা। প্রশ্ন ফাঁসে এবার জিরো টলারেন্সে সবাই বলছেন তারা। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে এবছর নাই এবং ইনশাল্লাহ হবেও না। সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ হবে না। আগে তো স্টুডেন্টরা দেখতাম যে পরীক্ষার হলে ঢুকার আগে ওরা বাইরে গিয়ে বসে বসে মোবাইলের মধ্যে ওরা প্রশ্ন দেখে আসতো, কিন্তু এই বছর ইনশাল্লাহ এই ধরনের কোনো সম্ভাবনাও থাকবে না। কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অংশ নিচ্ছে 1,69,680 জন। গত বছরের চেয়ে এ বোর্ডে এবার বেড়েছে পরীক্ষার্থী। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে 269টি কেন্দ্রে অংশ নিচ্ছে 1,81,904 জন এসএসসি পরীক্ষার্থী। তবে গেলবারের চেয়ে কমেছে প্রায় 19,000। করোনার বছর থেকেই 20 সাল থেকেই আমাদের এখানে পরীক্ষার্থী একসময় কিছুটা কম বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করেছে, অথবা আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এদিকে যশোর বোর্ডে এবার 299টি কেন্দ্রে নেওয়া হবে এসএসসি পরীক্ষা। নিরাপত্তায় এসব কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। 200 গজের মধ্যে লাল পতাকা সহ পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে জারি থাকবে 144 ধারা। এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় কমেছে স্কুল ও পরীক্ষার্থীর সংখ্যা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এছাড়াও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্রগুলোতেও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
চাঁদাবাজ ও ছিনতাইকারী অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 11টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মাসুদের নেতৃত্বে একদল চাঁদাবাজ স্থানীয় নূর মোহাম্মদের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এতে অস্বীকৃত জানালে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চাঁদাবাজরা। এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদের। হাসপাতালে নেওয়ার পর মারা যায় নাদিম নামের আরেকজন। এই ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেলে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েও অভ্যুত্থান পরবর্তী সময়ে দখল করেছেন রাজধানী শাহবাগের আজিজ সুপারমার্কেট। আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটানো সানাউল্লাহ শিশিরের কাছে অসহায় স্বয়ং সমাজসেবা অধিদপ্তরও। দফায় দফায় চেষ্টা করেও রবিউল ও শিশিরের কাছ থেকে আজিজ সুপারমার্কেটের নিয়ন্ত্রণ নিতে পারেনি অধিদপ্তর। এমন অবৈধ দখলে হতাশ দোকান মালিকরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেটগুলোর একটি আজিজ সুপারমার্কেট। প্রতিষ্ঠাতা সৈয়দ আজিজুল ইসলামের নামে এই মার্কেটটি হলেও বর্তমানে তার পরিবারের কারোই সংশ্লিষ্টতা নেই এই মার্কেটে। 5 আগস্টের অভ্যুত্থানের পর মার্কেটটির নিয়ন্ত্রণ ও দখল নেয় খোদ পলাতক আওয়ামী দোসররা। এর অন্যতম নেতৃত্বে আছেন রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির, যার মধ্যে সানাউল্লাহ শিশির জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদপুর থানার দায়ের করা এক মামলার আসামি। একই সাথে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুযোগ পেয়েছে, সুযোগ পাইয়া দুইটা চেয়ার দরকার বলেছে। তখন আওয়ামীপন্থীই ছিল। এখন আবার আইসা এই 5 তারিখের পর হুট করে আবার সেটা বিএনপিপন্থী সাজাইয়া একটা কমিটি নিয়ে আসছে বানাইয়া। আহ্বায়ক কমিটি পদ ভাগিয়ে নিয়েই মিশনে নামেন দোকান দখলের। যেসব দোকান মালিক 5 আগস্টের পর পলাতক রয়েছে তাদের চিঠি পাঠিয়ে দোকান দখলের ফাঁদ পাতেন চক্রটি। শুধু তাই নয়, পুরনো সকল সদস্যকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতায় স্থায়ীভাবে বসতে নতুন সদস্য তালিকা গঠনের কাজ শুরু করেন অবৈধ এই আহ্বায়ক কমিটি, যার নিজের মুখে অকপটেই স্বীকার করেন সানাউল্লাহ শিশির। ততদিন পর্যন্ত আমরা এই দোকানগুলো সমিতির ফান্ডে নিয়ে আসবো, সমিতির রিসিপ্ট দিয়া ভাড়া আদায় হবে। যে ভাড়াটিয়া উনি যদি থাকতে চায় উনিই থাকবে, সমিতির রিসিটে সে এসে সমিতির অ্যাকাউন্টে সে টাকা জমা দিবে। মার্কেটের আহ্বায়ক কমিটি গঠনেও নেয় প্রতারণার আশ্রয়। মার্কেটের দোকানদারদের স্বাক্ষর জাল করে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাগিয়ে নেয় কমিটি। আমরা ইলেকশন চাই কিনা এই মর্মে তারা একটা স্বাক্ষর গ্রহণ করেছে। এই স্বাক্ষর তারা সমাজসেবা দেখা যাচ্ছে। ওখানে আমরা একটা মিটিং করেছি, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে এই আমাদের কমিটি সমাজসেবা অনুমোদন দিয়েছে। এটা হয়তো সমাজসেবারেও বিভ্রান্ত করা হয়েছে। মার্কেট কমিটির গঠনতন্ত্রে নেতৃত্বে আসতে হলে দোকান মালিক হওয়ার কথা থাকলেও রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির কারোই নেই কোনো দোকান। বিষয়টি স্বীকারও করেন তারা। না, অনার তো আমি না, মানে নিজস্ব মালিকানার দোকান নেই, ভাড়া দোকান। 2টা দোকান আমি ভাড়াটিয়া মালিক। আমি ভাড়া নিয়েছি, মালিক হচ্ছে জমিদার আরেকজন। এদিকে গেল জানুয়ারিতে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটিকে ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার জন্য 3 সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় 3 ফেব্রুয়ারি দায়িত্বভার হস্তান্তর করার জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়ে ফের চিঠি দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের সেই নির্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও বহাল তবিয়তে রবিউল ও শিশির। সমাজসেবা অধিদপ্তর থেকে গঠিত 3 সদস্য বিশিষ্ট কমিটির একজন দেশ টিভিকে জানান, ক্ষমতায় থাকতেই টালবাহানা আহ্বায়ক কমিটির। আহ্বায়ক কমিটির মেয়াদ চলে গেছে বলেই আমাদের তত্ত্বাবধায়ক কমিটি দিয়েছে। এটা অনেকটা দুষ্ট চক্রের মতো, বুঝছেন। আমরা সমাজসেবা কিছুটা এদিকে তাদের এমন মার্কেট দখলে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরাও। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হুমকি পাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকগুলো দোকান আছে যেগুলোর মালিক আসলে বাইরে থাকে, দেখা গেছে বাইরে থাকে। একজন হয়তো সেটার রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু সে হয়তো আরেকজনের ভাড়া দিয়ে রাখছে, উপভাড়া হিসেবে হয়তো একজন আছে। সেইটাকে তারা ফোর্স করতেছে যে এটার মালিক নাই, এটার ভাড়া আমাদেরকে দিতে হবে, এরকম একটা ফোর্স করতেছে। রবিউল শিশিরের অবৈধ দখল থেকে আজিজ মার্কেটকে উদ্ধার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ারও আহ্বান ব্যবসায়ীদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। অভিযোগের শেষ নেই বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।
ঔষধ সংকটের পাশাপাশি রয়েছে শয্যা সংকট। যন্ত্রপাতির অভাবে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকেই করছেন রোগীর পরীক্ষা, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ঘড়ির কাঁটায় সকাল ৯টা, দীর্ঘ এ লাইন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর আবার চিকিৎসকের পরামর্শ নিতে দাঁড়াতে হয় লাইনে। অভিযোগ আছে বহির্বিভাগে যথাসময়ে চিকিৎসক না পাওয়ার। অনেক রোগী অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। আসছে মেডিকেলে মনে করেন 7:30 বা 8টার দিক দিয়ে এরকম হয়ে বাজবে, আর 9টা বাজে দাঁড়াইছি, এখন পর্যন্ত দেখাইতে পারতেছি না। এই সীমিত সময়ের ভিতরে এত রোগী এত দেখতে পারে না, রোগী তো সবাই দেখাইতেও পারে না, এখানে অনেকে আছে না দেখাইয়ে চলে যেতে হবে। সিরিয়াল অনেক, আমরা সকাল থেকে আসছি অনেক পর্যন্ত সিরিয়াল এই পর্যন্ত আসছি, এখন কখন আমরা শেষ পর্যন্ত পাবো কিনা, দেখাইতে পারবো কিনা, ছাড়া থাকবে কিনা, আমরা এটা আশঙ্কা বোধ করতেছি। এদিকে প্রয়োজনীয় ঔষধ প্রায় সময়ই পাওয়া যায় না হাসপাতালে। বেশ কয়েকটি মেশিন অচল থাকায় ভোগান্তি পোহাতে হয় রোগ পরীক্ষায়ও। এই সুযোগ লুফে নেন হাসপাতালের পাশের ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র। এখানে থাকে না সব ঔষধ, যেটা দামি ঔষধ সেটা বাইর করলে কেনা লাগে। ঔষধ এই যে 3-4টা ঔষধ পাইছি, আর 3টে ওষুধ পাই নাই। সরকারি মেডিকেল থাকা সত্ত্বেও আমাদের সকল ওষুধ তো বাইরে থেকে নিতে হয়, এবং যত টেস্ট আছে সকল টেস্ট তো আমাদের বাইরে থেকে করতে হয়। বহির্বিভাগের চেয়ে আরও করুণ অবস্থা হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীদের। শয্যা সংকট থাকায় অধিকাংশ রোগীকে চিকিৎসা নিতে হয় মেঝেতে। আমি যতটা সম্মুখীন হয়েছি যে আমার বোনের সিজারের জন্য এ জায়গায় আসছি, আসার পরের থেকে যখন অপারেশন থিয়েটারে নিছে, অপারেশন সাকসেস হওয়ার পরে তারা 1000 টাকা বকশিশ চাচ্ছে। প্রত্যাশিত সেবা নিশ্চিতে এবং হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের যে মেডিকেলের যে একটা সিস্টেম, এটা একাডেমিক হসপিটাল, একটা সার্ভিস হসপিটাল, সবগুলো এই আবহাওয়াটা নষ্ট হয়ে যাবে। ছাত্রদের শিখাবে কি, ভবিষ্যতে আপনি ডাক্তার পাবেন না, তখন ভালো নার্স পাবেন না, এর সবই তো আমাদের দেখতে হয়। তো ওই গ্যাপটা আসলে গ্যাপ থাকে না, যদি কেউ গ্যাপে থাকে আবার সে চলে আসে কিছুক্ষণ পরে, আর যদি আমাদেরকে ইনফর্ম করা আগে আমরা কিন্তু ওখানে আরেকজনকে পাঠিয়ে দিই। কাগজে কলমে 1000 শয্যার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে রোগী ভর্তি থাকে 2000, আর বহির্বিভাগে সেবা নেন 3000-এর বেশি রোগী। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। উদ্ভিদ আর বন্য প্রাণীর জীবন্ত সংগ্রহশালা মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদকে ঘিরে 8000-এর বেশি পর্যটকের আগমন ঘটে এই অভয়ারণ্যে। আয়তনের তুলনায় বেশি দর্শনার্থীর ভিড় হওয়ায় বিরল প্রাণী ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান আয়তনের ছোট হলেও দুর্লভ বন্যপ্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। এখানে বিভিন্ন উৎসব ঘিরে কিংবা ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিলুপ্ত প্রজাতির উল্লুক, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির বানর সহ বন্যপ্রাণীর শব্দ দূষণে অস্বস্তি বোধ করে। মানুষের কোলাহলের কারণে বন্যপ্রাণীরা লুকিয়ে গিয়েছে। যদি মানুষদের একটু সীমিত করা যেত তাহলে হয়তো বন্যপ্রাণীদের দেখা যেত। শুনে আসলাম বন্যপ্রাণী ভরা, কিন্তু এখন দেখি মানুষের জন্য বন্যপ্রাণীরা মানে লুকায়া মানে ভয়ে আছে মনে হচ্ছে। এরকম বন্যপ্রাণী যাতে এখানে থাকতে পারে, ঘুরতে পারে, সেরকম একটা ব্যবস্থা করা উচিত। পরিবেশবিদরা বলছেন, বনের ভারসাম্য রক্ষায় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর অনুমতি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া বনের ভেতর দিয়ে রেল লাইন ও সড়কপথ অপসারণ করার দাবিও দীর্ঘদিনের। প্রতিদিন 2 থেকে 2500 পর্যটক বা দেশি বিদেশি আইয়া ঢুকে, যে লাউয়াছড়া আয়তনের চেয়ে অনেক বেশি, যাতে লাউয়াছড়ার যে বন্যপ্রাণী আছে এগুলার আর সংকুলান হইতেছে না। যখনই একটা বনে এরকম অবাধভাবে পর্যটকরা ঢুকেন, তখন আসলে সেই বনে থাকা বন্য প্রাণীদের যে জীবন সেটা আসলে বাধাগ্রস্ত হয়। আরেকটা দাবি আমাদের যে প্রজনন মৌসুমে লাউয়াছড়াকে সিল করে দেওয়া। পর্যটকের চাপ কমাতে গত বছরের আগস্ট থেকে বনে প্রবেশ মূল্য 50 থেকে 115 টাকা করা হয়। ফলে এবছর চাপ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের। তবে প্রতিদিন দর্শনার্থীর ধারণ ক্ষমতা কত সেই হিসাবও নেই তাদের কাছে। লাউয়াছড়া আসলে ক্যারিং ক্যাপাসিটি, এটা আসলে এক্স্যাক্টলি আসলে আমার ওরকম
এটা সম্পর্কে এখনো ধারণা নয়, তবে 300+ আর কি প্রতিদিন লাউয়া ছড়াতে দর্শনার্থীদের আসলে আগমন হয় বলে আমরা ধারণা করি। বন রক্ষায় কর্তৃপক্ষ আরও সতর্ক হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডিতে 8 কোটি টাকার কাজ করা হয়েছে কোটেশনে। দরপত্র আহ্বান না করেই পছন্দের ঠিকাদারকে দেওয়া হয়েছে কাজ। প্রকল্পের মেয়াদ শেষ, তাই কাগজে কলমে দেখানো হয়েছে মাঠ পর্যায়ে কাজ শেষ হয়েছে, কিন্তু এখনও অধিকাংশ কাজ চলছে। আরও কিছু কাজের কার্যাদেশ দেয়া বাকি আছে। নাটোর প্রতিনিধি খান মামুনকে সাথে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে 8 কোটি টাকার কোটেশনে কাজ দিয়েছেন পছন্দের ঠিকাদারদের। অভিযোগ আছে কাজ শেষ না করেই ঠিকাদারদের 175 কোটি টাকা তুলে নিতে সহায়তা করেছেন বিএমডি এর নাটোরের প্রকল্প পরিচালক সুমন্ত বসাক। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নতুন বাজার এলাকায় হাইড্রোলিক ড্রাম নির্মাণের কাজ শুরুই হয়েছে গত বছর। কাজটি পায় সুপারস্টার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 175 কোটি টাকার এই প্রকল্পটি 2019 সালে শুরু হয়ে 2023 সালের জুনে শেষ হওয়ার কথা। পরে গত বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় 8 কোটি টাকা। আমি সুইচ গেটের কাজ কিছুদিন ধরে করছি, মানে ইনারা যখন ডাকে তখনই আমরা কাজ করি, ইনারা যখন ডাকে না তখন আমরা কাজ করি না। অভিযোগ আছে প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ পাওয়া 8 কোটি টাকা নিজের ইচ্ছামতো খরচ করেছেন প্রকল্প পরিচালক। দরপত্র আহ্বান না করে কোটেশনে পছন্দের ঠিকাদারকে দিয়েছেন কাজ। তবে প্রকল্প পরিচালকের দাবি সবকিছু হয়েছে নিয়ম মেনে। না টেন্ডারের কাজও হয়েছে, সবকিছুই তো হয়েছে। টেন্ডার করছেন আপনি, তাই তো? হ্যাঁ, টেন্ডারও করা হয়েছে, সবকিছুই করা হয়েছে, কাজ তো শেষই। না, কাজ এখনো চলছে, কিন্তু আপনি দেখাইছেন যে না কাজ চলছে না, মাঠে যায় দেখেন কাজ নাই। না আমার কাজ এখন নাই, মাঠে কাজ নাই, আপনি দেখতে পাবেন। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো চলছে কাজ। প্রকল্পের কাজ শেষ দেখানোর কারণে এখন ঠিকাদারদের নামে গত বছরের 26 ডিসেম্বরের তারিখ দিয়ে চেক ইস্যু করছেন প্রকল্প পরিচালক। স্থানীয়রা বলছেন ঠিকাদারের লোকজনদের দিনের বেলা দেখা না গেলেও রাতের আধারে এসে কাজ করেন তারা। সিমেন্ট কম দিয়ে শুধু বালু দিয়ে কাজ করতেছে। আপনারা সরজমিনে দেখেন, দিনে 2-1টা মিস্ত্রি সামান্য একটু কাজ করে, অধিকাংশ সময় রাত্রে এরা কাজ করে। যে পরিমাণ সিমেন্ট আর হলি দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না এখনো। আপনার দেখেন জায়গায় জায়গায় খসে পড়ছে। আসলে কাজটা ছিল 19 সাল থেকে 23 সালে শেষ করার কাজ। কাজটা শুরু হয়েছে 24 সালে। 24 সাল গত হয়ে যাওয়ার পরেও 25 সালে এখনো কাজ শেষ হচ্ছে না। 20% কি 30% কাজ হয়েছে, বাদ বাকি 70% কাজ হয়নি। তো আমরা যেটা জানতে পারছি যে এটার কাজ মোটামুটি সব আগের বাজেটের টাকা তুলে নিয়েছে, এবং পরে যেটা এক্সটেন্ড বাজেট 8 কোটি টাকা সেই টাকাটাও ঈদের আগের শেষ কর্মদিবসে উঠায় নিয়েছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন পাবলিক প্রকিউরমেন্ট মেনে কাজ না করা বড় ধরনের অপরাধ, আর তা যদি হয় অর্থ তছরুপের মতো ঘটনা, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। যে পরিমাণ অর্থ দিয়ে কাজ করা হয়েছে, এটা মানে আমি যদি সরকারের যে ক্রয় নীতির কথা বলি, সেই জায়গা থেকে চূড়ান্ত মাত্রা এটা দুর্নীতির একটা উদাহরণ হইয়া থাকবে বলে আমার কাছে মনে হয়। একটা কোটেশন মানে কি, আপনি 5 লাখ টাকার অধিক হলে আপনাকে ওপেন টেন্ডারে যেতে হবে। সেক্ষেত্রে আপনি কোটি কোটি টাকার কাজ একটা কোটেশনের মধ্যে দিয়ে করে ফেলবেন। এইটা বাংলাদেশের কোনো আইন দ্বারাই কিন্তু এটাকে আপনি স্বতঃসিদ্ধভাবে করাইতে পারবেন না। স্থানীয়দের দাবি বিএমডি এর এসব প্রকল্পের কাজ শেষ না হয় ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।